সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম প্রমিসেস জানতে চাই। আমি নুজাত রহমান, পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি। আর আজ যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে মায়েদের মানসিক স্বাস্থ্য এবং সন্তানের বেড়ে ওঠায় এর প্রভাব, এই বিষয়ের উপর। এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আজ স্টুডিওতে আমরা নিয়ে এসেছি একজন সাইকোথেরাপিস্টকে। তিনি ডক্টর ফাইজা আহমেদ। তিনি কাজ করছেন শিশু মনোবিজ্ঞান নিয়ে, সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। কেমন আছেন? জি, ভালো আছি আপু। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি। তো অ্যাকচুয়ালি সাম্প্রতিক সময়ে আমরা অনেকগুলো উদাহরণ দেখেছি যেখানে যেগুলো খুব সিগনিফিক্যান্ট অ্যাকচুয়ালি। যেমন আমরা দেখেছি যে একজন মা তার শিশুকে মানে একদম ইনফ্যান্ট বাচ্চা তাকে প্রহার করছেন, তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। খুব এক্সট্রিম এক্সাম্পলও আমাদের সামনে আছে যে মা তার সন্তানদের মেরেও ফেলেছেন। এমন ধরনের কিছু অভিজ্ঞতার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এবং শুধু এখনই না, আসলে এটা আরো অনেক আগে থেকেই চলছে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের ভীষণ ভাবিয়েছে যে আম আমরা নিজেদের যত্ন বা শিশুর যত্ন নিয়ে যত বেশি চিন্তা করি, শিশুর যে মা, সেই মায়ের যত্ন বা তার শারীরিক মানসিক যে অবস্থা, সেটির বিষয়ে আমরা কতটুকু যত্নবান? এই প্রশ্নটি নিয়ে আমি প্রথম তোমার কাছে আসতে চাই। জি, অনেক ধন্যবাদ আপু। আসলে এখনকার সময়ে এই বিষয়টা খুবই জরুরি, এই বিষয়টা নিয়ে আলোচনা করা। কারণ আপনি যেটা বলছিলেন যে আমরা যখন সংবাদ মাধ্যমে দেখি, আমরা মনোবিজ্ঞান নিয়ে কাজ করি, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য একটা মানসিক চাপ। যে অবশ্যই। আমাদের সমাজের যে ঘটনাগুলো সামনে উঠে আসছে, আমি যেহেতু শিশু মনোবিজ্ঞান নিয়ে কাজ করি, যখন আমার কাছে কোনো একটা শিশুর কোনো সমস্যা, মানসিক বিকাশ নিয়ে আসে, একই সাথে কিন্তু আমি লক্ষ্য করি যে সেই মায়ের অসম্ভব মানসিক চাপ। হুম। এবং আমাদের সমাজ থেকে কিন্তু ধরে নেওয়া হয় শিশুর যেকোনো রকমের সমস্যা, তার বেড়ে ওঠা হোক, তার একাডেমিক কোনো প্রবলেম হোক, ফিজিক্যাল হেলথ হোক, সেটার জন্য পুরোপুরি মাকে যত্ন করতে হবে এবং মায়েরই দায়িত্ব, মায়ের দায়। সেই জায়গাটাতে মা যে কতটুকু ভালো আছেন, তার শারীরিক সক্ষমতা কতটুকু, মানসিকভাবে তার শক্তি কতটুকু, এটা কিন্তু দেখা হয় না। এটা একেবারেই, আমি যদি বলি গ্রসলি, এটা খুবই অবহেলিত থাকে। তখন এই ধরনের এক্সট্রিম ঘটনাগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে। তো সেই জায়গাতে আমি অবশ্যই বলবো যে একটা শিশুর বেড়ে ওঠায় মায়ের ভূমিকা যেহেতু খুবই সিগনিফিকেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে সেই মায়ের ভালো থাকা, মায়ের ওয়েলবিং নিয়ে আমাদের ভাবাটা অতি গুরুত্বপূর্ণ, অতি জরুরি। তো এই শিশুর জায়গাটি যে আমরা আনছি আসলে, একজন মা সে তো আসলে সারা জীবনেরই জন্য মা। যিনি মা হয়েছেন তিনি একটি বাচ্চাকে ছোট থেকে বড় করতে, করতে তিনি কিন্তু সবসময় মায়ের ভূমিকায় আছেন এবং প্রত্যেক সময়ে কিন্তু তার চাপ থাকে। বাচ্চাটি যখন যেই স্টেজ পার করতে থাকে, শিশু থেকে কিশোর হলো, কিশোর থেকে সে আরো প্রাপ্তবয়স্ক হলো, তারপর সে আরো বড় হচ্ছে। মায়েরও কিন্তু সেখানে সেরকম ভাবেই গ্রোথ হচ্ছে এবং সে ওই শিশুর ওই বয়সের সঙ্গে নিজে অ্যাডপ্ট করছে। তো তার মানে জীবনব্যাপী মায়ের স্বাস্থ্য তার সন্তানের স্বাস্থ্যের উপরে বা বেড়ে ওঠা, বিকাশ যেটাকে বলে, জি, সেই বিকাশের উপরে তাহলে ভূমিকা রাখছে। অবশ্যই। আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন, এই যে শিশু সন্তান যখন হলো, সেই শিশু কিন্তু ইনফ্যান্ট। মানে এই শিশুর বয়স যদি 10 দিন হয়, মায়েরও কিন্তু মা হিসেবে বয়সটা 10 দিন। এবং আমরা একদম ধরে নেই যে সন্তানটা আসা মাত্র ওই মানুষটা পুরোপুরি জানবে যে মা হিসেবে তাকে কি করতে হবে। আমাদের সমাজে বা কারিকুলামে আমরা কবার কথা বলি প্যারেন্টিং নিয়ে, এবং এই মানুষটা যে 9 মাস 10 মাসের তার যে শারীরিক চাপ গিয়েছে, যে কষ্টের ভেতর দিয়ে গিয়েছে, তারপরে যে তার মনোদৈহিক পরিবর্তন হয়েছে, সেখানে যে তাকে আমাদের অনেক বেশি যত্ন করা প্রয়োজন, তার যে পরিমাণে তাকে সহযোগিতা করা প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু ধরে নেওয়া হয় যে সে নিজেই সবকিছু ঠিকঠাক করবে। আমি এমনও শুনেছি যে কোনো একটা শিশু ইল হেলথ, মানে খুব শুকনো, অথবা হয়তো এতটাও তার ওজন বেড়ে ওঠেনি, মাকে তখন এভাবে করে বলা হয় যে তুমি কি পুরোটা খেয়ে ফেলো নাকি, তোমার বাচ্চার কেন স্বাস্থ্য হয় না ভালো। তো সেই মা কিন্তু এটা নিয়ে স্ট্রাগল করছে, কারণ তার শিশুটা ম্যালনারিশ। এটা কিভাবে ভালো করা যায়, সেই সময় যখন তার উপর একটা দোষারোপ করে দেওয়া হয়, সেই সময় সেই মানুষটার মানসিক অবস্থাটা কি হয়। এবং অনেক ক্ষেত্রেই যেটা হয় যে সে যখন একেবারেই একা ঘরে আছে, তার এই মনের কষ্ট, তার মনের চাপ, এটা কিন্তু সে বহিঃপ্রকাশ করে তার ওই শিশু সন্তানের উপরে।
সুতরাং এই ব্যাপারেও অনেক বেশি সতর্ক হওয়া দরকার আছে যে এই মায়ের উপর আমরা অনেক বেশি চাপ দিয়ে ফেলছি কিনা, অনেক মানসিক চাপের ভিতর দিয়ে নিচ্ছি কিনা। কারণ মনে রাখতে হবে এই শিশুর সাথে সাথে মা হিসেবেও তার গ্রোথ হচ্ছে, সে একদম শিখে আসেনি বা এই বিষয়ে কিন্তু তার ট্রেনিং নেই কোনো, সে একদমই আসলে কিছুই শিখে আসেনি, কিছু শিখে কারণ সে আসেনি। আগে কখনো মা হয়নি। না। আমার একটা এক্সাম্পল মনে পড়ছে, যার ব্রেস্ট মিল্ক হচ্ছিল না এবং সেটার একটা দোষারোপ তাকে বহন করতে হচ্ছিল যে তোমার কেন হচ্ছে না, বাচ্চা কেন ব্রেস্ট মিল্ক পাচ্ছে না, সেই দোষটাও মায়ের। সবকিছুর জন্যই মাকে দোষারোপ করা হয়, বাচ্চা খাচ্ছে না, তুমি ঠিক মতো খাওয়াতে পারছো না। এবং শিশু সন্তান যদি কোনো কারণে আছে না যে হয়তো একটু বেশি দুষ্টুমি করছে, পড়ালেখায় অমনোযোগ, সেক্ষেত্রে মাকেই দোষারোপ করা হয় যে তুমি পড়াতে পারছো না, ওকে কিছু শেখাওনি। কিন্তু এই শিশু কিন্তু এই পরিবারের একজন একটা অংশ, তার মানে এই পরিবারের যারা আছে সবাই তাকে সহযোগিতা করবে এটা শিখতে। কিন্তু পুরোপুরি চাপটা মায়ের উপর যখন দিয়ে দেওয়া হয়, মায়ের ভেতরে যে দীর্ঘমেয়াদী কষ্ট, ক্ষোভ, এগুলো যখন জমে জমে এই পাহাড় সমান হয়ে যাচ্ছে এবং তাকে কেউ এখানে যখন সাহায্যটা করছে না, তখনই কিন্তু এই এক্সট্রিম ঘটনাগুলো হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি আসলে তৈরি হয়। সুতরাং সবার সতর্ক হওয়া প্রয়োজন যেন ওই এক্সট্রিম সিচুয়েশনে কোনো কিছু না যায়, তার আগে এই মানুষটাকে সহযোগিতা করা। এক্স্যাক্টলি। তো একটু যদি মাতৃত্বের শুরু থেকে স্টার্ট করি, যে একটা মানে বাচ্চা ডেলিভারির পরের যে একটা ব্যাপার থাকে, সেই সময় একটা পোস্টপার্টাম ব্লু যেটাকে বলে, মাতৃত্ব পরবর্তী হতাশা যেটা, তো সেই জায়গাটি থেকে যদি আমরা একটু শুরু করি, যদি আমরা পরের গুলোও আনবো, সেই সময়টা সম্পর্কে যদি একটু আমাদেরকে ধারণা দাও যে সেটা কেমন, কোন সময়টাকে বলবো আমরা সেই পোস্টপার্টাম ব্লু, কি কি সিমটম দেখলে আমরা বুঝবো যে এই মাটির আসলে একটু বিশেষ সাহায্য দরকার, মানসিক সাহায্য দরকার, একটু যদি খুলে বলো। প্রথম কথা হলো, একজন মা যিনি তার গর্ভধারণ হওয়ার পর থেকে একেবারেই চাইল্ড বার্থ মানে শিশু প্রসব হওয়া পর্যন্ত সময়, তার কিন্তু লম্বা সময় ধরে অনেক বেশি হরমোনাল চেঞ্জেস আসতে থাকে। চাইল্ড বার্থের একেবারে 24 ঘন্টার ভেতরে এই 9 মাস ধরে তার শরীরে যে পরিবর্তনগুলো এসেছে সেটা একেবারে আগের অবস্থানে ফেরত যায়। তাহলে দীর্ঘ সময় ধরে যে পরিবর্তনটা এসেছে সেটা যখন আগের অবস্থানে চলে যায়, এটা কিন্তু তার যে মনোদৈহিক একটা বেশ বড় প্রভাব দেখা যায়। এ কারণে শিশু প্রসব হওয়ার পরবর্তী 2 সপ্তাহ একজন মায়ের ভেতর তীব্র হতাশা, টেনশন কাজ করে, অস্থিরতা কাজ করে, তার ঘুমে অসুবিধা হয় বা মুড সুইং খুব দেখতে পাওয়া যায়। তো 2 সপ্তাহ অথবা 4 সপ্তাহ পর্যন্ত যদি তার ভিতরে এই হতাশা, মানসিক চাপ দেখা যায়, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও যদি এটা দীর্ঘমেয়াদী হয় এবং কোনো ক্রমে যদি মনে হয় 6 মাস 1 বছর পরেও তার ভিতরে সেই অ্যাংজাইটি, সেই হতাশাটা একেবারেই পরিলক্ষিত হচ্ছে, তাহলে কিন্তু সেটাকে বলা হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন, যেটা একটি সিগনিফিকেন্ট মানসিক সমস্যা। এবং সেখানে একেবারেই নিজে নিজে ঠিক হয়ে যাবে বা একটু তুমি ঘুমাও, ভালো খাও, তাতে যে ঠিক হয়ে যাবে তা কিন্তু না। সেক্ষেত্রে তাকে তখন প্রফেশনাল সাপোর্টের কথা চিন্তা করতে হবে। প্রফেশনাল সাপোর্টটা খুব বেশি প্রয়োজন হবে, কারণ একটা হচ্ছে তার ব্রেইনে, তার মস্তিষ্কে যে নিউরোকেমিক্যাল, সেই জায়গাটাতেও তার সহযোগিতা প্রয়োজন হবে, যেখানে হয়তো ড্রাগ ম্যানেজমেন্ট প্রয়োজন হবে, এবং তার ভেতরে যে কষ্ট, হতাশা যেটা জমা হয়েছে সেটার জন্য সাইকোথেরাপিউটিক প্রসেস মানে একেবারেই মানসিক স্বাস্থ্য সেবাটা লাগবে তার জন্য। যদি এরকমটা মানে সেই সচেতনতাটা যদি না আসে এবং সময় মতো যদি না যেতে পারেন, তাহলে আসলে কি হতে পারে? তার প্রভাব আমরা চারপাশে দেখি আসলে। যখন মায়ের ভেতরে এই ডিপ্রেশন, অ্যাংজাইটিটা কাজ করে, তখন আমরা যেটা দেখতে পাই যে যখন শিশু একটু বেড়ে ওঠে, সেই শিশুদের ভিতরে আমরা অতি চঞ্চলতা দেখতে পাই। বিভিন্ন ধরনের নিউরো ডাইভার্সিটির যে বিষয়গুলো আছে, কারণ মা অনেক ক্ষেত্রে যেটা থাকে শুধুমাত্র গর্ভকালীন সময় না, তার আগে থেকেই তার হয়তো কিছু মানসিক অসুবিধা ছিল, কিন্তু সে ম্যানেজ করতে পেরেছে। কিন্তু তার গর্ভধারণ প্রক্রিয়াটা এটাকে আরো বেশি যখন জটিল করে ফেলেছে, তখন কিন্তু শিশুর যে বিকাশ, ব্রেইন ডেভেলপমেন্ট এবং বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট, কখনো কখনো ভাষার বিকাশও এটা প্রভাবিত করে। তখন দেখা যায় শিশুর ভিতর অতি চঞ্চলতা, মনোযোগের ঘাটতি দেখা যায়। কখনো কখনো তারা আছে যে তাদের ইটিং ডিসঅর্ডার দেখা যায়, কারণ মা হয়তো তাকে খুব পানিশ করে খাবার খাওয়াচ্ছে, তখন হয় সে অনেক বেশি খেয়ে হয়তো একেবারে ওবেসিটি চলে এসেছে, কখনো একদমই খেতে চাইছে না, এটা একটা যুদ্ধের মতো লেগে যাচ্ছে। তার সাথে সাথে যেটা হচ্ছে যে শিশু যখন আর একটু বড় হচ্ছে, তার পিয়ার ইন্টারাকশন, কারোর সাথে বন্ধুত্ব করতে গেলে সে কিন্তু একেবারে বন্ধুত্ব করতে গেলে যে একটা সামাজিক যোগাযোগ
স্থাপন করতে হবে, সেই জায়গাটাতেও আমরা ঘাটতি দেখতে পাই। পরবর্তীতে যখন একাডেমিক্যালি আসে তখন তাদের মনোযোগের ঘাটতি বা পড়ায় আগ্রহ পাচ্ছে না বা ভুলে যাচ্ছে। তার মানে একটা জীবনব্যাপী এবং দীর্ঘমেয়াদী একটা প্রভাব শিশুর উপর পড়ার সম্ভাবনা আছে। তো এ তো গেল শিশুর উপর প্রভাব। মায়ের উপর দীর্ঘমেয়াদে কি প্রভাব পড়তে পারে, এটা আমরা একটা বিরতির সময় হয়ে এসেছে, বিরতির পর সেটা একটু জানতে চাই। দর্শক, একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে এসেছে, আশা করি সঙ্গেই থাকবেন। ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে একটা ছোট্ট বিরতি নিয়ে। আজ কথা হচ্ছে ডক্টর ফাইজা আহমেদের সাথে। আজকের আমাদের আলোচ্য বিষয় মায়েদের মানসিক স্বাস্থ্য এবং তাদের সন্তানের বেড়ে ওঠায় এর প্রভাব। যেখানটাতে ছিলাম ফাইজা, যে একজন মা যার পোস্টপার্টাম ডিপ্রেশন ছিল, কিন্তু সময় মতো সেটা আসলে দেখা হয়নি, সেটার জন্য কোনো মেজার্স নেওয়া হয়নি। তুমি যেমন বলেছো যে তার সাইকোথেরাপির দরকার, প্রয়োজনে তার কিছু এই বিষয়ে মেডিসিনেরও দরকার আছে, সেখানে সাইকিয়াট্রিক হেল্প লাগবে। তো সেটা যদি করা না হয় তাহলে দীর্ঘমেয়াদে তার তার নিজের মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্যে কি ধরনের প্রভাব পড়তে পারে? সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী একজন মানুষ যখন ডিপ্রেশনে ভুগতে থাকে, আপনারা জানেন যে ডিপ্রেশনের সাথে সরাসরি যোগাযোগ আছে যে সেই মানুষটা হয়তো নিজের ক্ষতি করছে, কখনো কখনো তাদের ভিতরে সুইসাইডাল আইডিয়েশন চলে আসে এবং তার চারপাশে যে সম্পর্কগুলো আছে সেই সম্পর্কগুলো কোনোভাবেই হেলদি রিলেশনশিপ থাকে না। এই যে শিশুর সাথে যে তার বন্ডিংটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ মায়ের সাথে তার যে প্রাথমিক যে সম্পর্কটা, এটা যেমন শিশু তার বাইরের জগতের সাথে অন্য সবার সাথে যে সম্পর্ক স্থাপন করবে সেটাকে প্রভাবিত করে, এবং মায়ের সাথে তখন তার এমন একটা সম্পর্ক হয় যে মাকে ছেড়ে থাকতে পারে না, এই মাও তার সন্তানকে ছাড়া থাকতে পারে না, কিন্তু দুজনের মধ্যে সারাক্ষণ একটা অ্যাংজাইটি, দুজনের মধ্যে রাগারাগি, ঝগড়া, মারপিট পর্যন্ত হয়ে যাচ্ছে, খুব একটা দুজনের ভিতর অস্থিরতা। তার সাথে সাথে পরিবারের অন্য সদস্যরাও কিন্তু দেখবেন যে একটা পরিবারের ভেতরে একজন ব্যক্তি যদি মানসিক চাপে থাকে, ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভোগে, তাহলে কি হয়, ওই পরিবারের সকলের ভেতর একটা অস্থিরতা। এই যে আমরা যে চেয়ারটাতে বসেছি, এটা যদি কোনো একটা অংশ, কোনো একটা পায়া যদি উঁচু নিচু হয়, তাহলে কিন্তু আমরা ব্যালেন্স করে বসতে পারবো না। ঠিক সেরকম পরিবারের প্রতিটি সদস্যের একটা ভূমিকা আছে পুরো জায়গাটাকে হেলদি এবং ব্যালেন্স করে রাখার জন্য। সেই জায়গাটাতে একটা অংশে যদি এই সমস্যাগুলো দেখা যায়, তাহলে এটা নিয়ে কাজ করাটা খুবই খুবই জরুরি। আর দীর্ঘমেয়াদে যেটা হয়, একটা মানুষ যখন ডিপ্রেশনে ভুগতে থাকে দীর্ঘমেয়াদে, তাতে দেখা যায় যে তার বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হতে থাকে। আচ্ছা, কি ধরনের বিভিন্ন রকম তারা হেডেকের কথা বলছে, বা হয়তো বলছে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, আর্লি ডায়াবেটিস দেখা যায়, বা তার ভিতর হাইপার টেনশন চলে আসে, এবং তাদের যে লাইফ স্প্যান এটাও কিন্তু আলটিমেটলি কমে আসার সম্ভাবনা আছে। এবং তার সাথে সাথে ওই পুরো ফ্যামিলির অন্য যে ব্যক্তিরা আছে তাদের সবার উপর এটার একটা বড় প্রভাব আছে। আচ্ছা, তো তার মানে এটার বেশ দীর্ঘমেয়াদের একটা প্রভাব আছে। জি। এবং এই জায়গাটাতে তাহলে এই যখন বাচ্চা জন্ম হচ্ছে, জন্ম হওয়ার পরে সবাই যে বাচ্চাটিকে নিয়েই খুব ব্যস্ত হয়ে যায়, সেটির সাথে মাকে নিয়েও আসলে একটু ব্যস্ত হওয়ার প্রয়োজন আছে। এবং আপনি দেখবেন ইনফ্যান্ট যে তাকে যদি সেই বাচ্চা যদি ওয়েল ফিড হয়, তাকে সময় মতো খাওয়ানো হচ্ছে, ক্লিন, ও কিন্তু খুব আরাম করে ঘুমাবে, আর অনেক বেশি কিছু প্রয়োজন নেই। কিন্তু সেই সময় মা ঠিক মতো ঘুমাতে পারলো কিনা, সে পুষ্টিকর খাবারটা গ্রহণ করছে কিনা, তার মনে কেমন লাগছে, এবং আরো কিছু আছে আমাদের সামাজিক ব্যাপার, যে ওই মায়ের কিন্তু কিছু নিজস্ব সময় দরকার হয়। ওই সময় প্রচুর মানুষ ওই শিশুকে দেখতে আসে এবং মনে করে এই মায়ের কোনো প্রাইভেসি নেই। মা হয়তো শিশুকে খাওয়াবে, নিজের মতো একটু সময় নিবে, তখন প্রচুর মানুষ আসছে, ওই যে সোশ্যাল ভিজিট করতে যেটা আসে, সেই জায়গাতে কিন্তু ওই মাকে তার প্রাইভেসিটাও আসলে দিতে হবে, এবং তার মতো করে ওই মাকে নতুন রোলটার সাথে অ্যাডজাস্ট করার সুযোগটা খুব বেশি দেওয়া জরুরি। এবং এই মানুষটি তার কমফোর্টটা যেভাবে চায় সেই কমফোর্টটা তার মতো করে অফার করতে হবে, নট দ্যাট যে অন্য মানুষটা যেভাবে চিন্তা করে যে আমাদের যুগে তো আমরা এইভাবে করেছি বা আমাদের মায়েরা এইভাবে করেছে। প্রত্যেকটা মানুষ আসলে ভিন্ন। সে যদি তার মতো করে একটু সময় নিতে চায়, একটু রেস্ট করতে চায়, তাহলে ওই একেবারে ইনফ্যান্টকে কিন্তু অন্যরা টেক কেয়ার করতে পারে, খুব অসুবিধা হবে না। মায়ের কাছে এনে ফিট করিয়ে মাকে একটা লম্বা সময় ঘুমোতে দেয়া, রেস্ট করতে দেয়া, এই রিকভারি ফেজটাতে যদি মাকে সহযোগিতা করা হয়, পরের জায়গাগুলোতে কিন্তু মা খুব সুন্দরভাবে একটা খুবই সাপোর্টিভ রোল প্লে করতে পারবে ওই পরিবারের জন্য, এবং শিশুকেও একেবারেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠায় ওনার ভূমিকা রাখা সম্ভব হবে। মা যেমন সন্তানকে দেহে ধারণ করে সে মা হয়েছে, তো তার মা হওয়াটা ওই জন্য একটু হলেও সহজ হয়েছে, কিন্তু পিতা হওয়া কিন্তু
অনেক ক্ষেত্রেই বেশ কঠিন। তো এই জায়গাটিতে পিতার অবস্থান এবং মানে পিতার যে একটা মানসিক পরিবর্তন, একটা মানসিক জার্নি, পরিবর্তন না, যে একটা জার্নি আছে এবং সেটার ইমপ্যাক্ট, এটা যদি তোমার অভিজ্ঞতা মানে থেকে একটু এটা বলো। খুবই মানে জরুরি একটা বিষয় আপু আপনি এনেছেন। এখানে যেটা দেখা যায় বাবাদের রোলটা কি, মায়ের দীর্ঘমেয়াদী হয়তো রাতে ঘুমাতে পারছে না, শারীরিক অসুবিধা, সেই জায়গাটাতে আমি যেটা দেখেছি আমার আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে, যে বাবা হয়তো অন্য রুমে যেয়ে ঘুমিয়ে গেছে, ওই মানুষটা ঘুমাতে পারছে না। তারপর ক্লিনিকে যখন উনি আছেন সে কদিন খুব ছোটাছুটি করেছেন, হসপিটালের বিলস পে করেছেন, সব ক্ষেত্রে যে একই রকম তা না, ভিন্নতাও আছে। তারপরে যখন উনি বাসায় চলে আসলেন, উনি যেহেতু ওনাকে অফিস করতে হবে বা কাজে যেতে হবে, দেখা যায় যে অন্য ঘরে যে একেবারে উনি সাউন্ড স্লিপ। কিন্তু এই যে মা কিন্তু সন্তানকে নিয়ে যে স্ট্রাগল করছে, সেই জায়গাটাতে অনেক সময়ই ওনারা এসে সংযুক্ত হতে চান না, অথবা সংযুক্ত হলেও দেখা যায় যে বলছে যে আমি তো রাতে ঘুমাতে পারিনি, আমি কিভাবে অফিস করব। তো এটার জন্য দীর্ঘমেয়াদী মানসিক প্রস্তুতিও আসলে দরকার, যে যখন দুজন ওই পরিবারে এই মা বাবা এরা দুজন মিলে তো আসলে একটা সন্তানকে পৃথিবীতে আনার ব্যাপারে চিন্তা করেছেন। আহ সেই জায়গাটাতে বাবাকেও একটা সময় পর্যন্ত শিশুকে যত্ন করার জন্য বা শিশুর সাথে যে তার বন্ডিংটা হবে, এটার জন্য শিশুর যত্নের সাথে সরাসরি যত বেশি উনি কানেক্টেড থাকবেন, ইনভলভ হবেন, ওই জায়গাটা তার সন্তানের তার সাথে তার পরবর্তী জীবনে যে সম্পর্কটা হবে সেখানে অনেক বড় একটা ভূমিকা পালন করবে। এবং আসলে দুজনকেই তো স্যাক্রিফাইস করতে হবে, শারীরিক মানসিক চাপ যাবে, কষ্ট হবে, কিন্তু তাদের সন্তান দুজনকে মিলে টিম হয়ে, কারণ আমি বলি যে আপনারা হচ্ছেন প্যারেন্ট, ওয়ান ইউনিট, বাবা এবং মা সেটা কিন্তু আলাদা না, দুজন মিলে একটা ইউনিট, তাহলে দুজনকে মিলে টিম আপ করে এই সন্তানের যত্ন করতে হবে। যেটা অ্যাকচুয়ালি আমাদের সমাজে ওভাবে শেখানো হয় না, এবং ছেলেদের রোল মেয়েদের রোল যেমন আলাদাভাবে শেখানো হয়, প্যারেন্ট হিসেবে আসলে আলাদা রোলের কিছু নেই। মা যা করতে পারছে বা করছে, পিতাকেও আসলে তা করতে পারাটা প্রয়োজন। প্রয়োজন আছে। এবং মনে করা হয় কি যে একজন নারীর সহজাত ব্যাপার মা হওয়াটা, অবশ্যই সহজাত ব্যাপার, অনেক বেশি স্যাক্রিফাইস এই মাকে করতে হবে, কিন্তু জার্নিটাকে সহজ করে দেওয়ার জন্য প্রথম কিন্তু ওনার যে স্বামী, হাজবেন্ড এবং বাবা, তাকে অনেক বেশি ইনভলভ হওয়া, হয়তো ইনভলভ হওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু অনেক বেশি এমপ্যাথেটিক হওয়া, যে আমি বুঝতে পারছি তোমার এই জার্নিটা খুব কঠিন, তার স্ত্রীকে উনি যদি বলেন, বা আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি, আর কি কি তোমার প্রয়োজন, অন্তত এতটুকুও যদি বলে, ওই মানুষ, ওই মা কিন্তু অনেক বেশি মানসিক জোরটা পায়, মানসিক শক্তিটা পায়। তো মানসিক ভাবে খুব বেশি সাপোর্ট দিতে না পারলেও মানসিক জোরটা দেয়া, এবং মা যে অনেক ভালোভাবে তার প্যারেন্টিংটা করছে সেটাকে অ্যাকনলেজ করাটা খুব দরকার। কিন্তু এই যে কিছু জায়গায় ছুটে যায় অবশ্যই, সেখানটিতে বাবা মায়েরাও ভীষণভাবে কিন্তু হেল্পলেস ফিল করেন, যে আমার কোথায় কমতিটা হলো, ঘাটতিটা কোথায়, আমি কি পারলাম না, এই একটা ব্যাপারও কিন্তু বাবা মায়েদের ভেতরে ভীষণ দেখা যায়। এটা সম্পর্কে যদি এখানে যদি বলি যে আমাদের কাছে যে শিশুরা আসে অতি চঞ্চলতা নিয়ে, এখন কোনো কারণে তার এই যে নিউরো ডাইভার্সিটি অথবা তার জন্মগতভাবে অতি চঞ্চলতার বিষয়টা নিয়ে এসেছে, এডিএসডি যদি থেকে থাকে বা একটু হাইপার অ্যাক্টিভ, সেই জায়গাটাতে আমরা যখন কিছু ডায়েটরি প্ল্যান বলে দিচ্ছি যে এই শিশুকে একেবারেই সুগার বা প্রসেস ফুড খাওয়ানো যাবে না, বাবা মা যখন শুনে যাচ্ছেন আমাদের কাছ থেকে, ওনারা খুব চেষ্টা করেন, কিন্তু তারপর দেখা যাচ্ছে ওই পরিবারে অন্য যে সদস্যরা আছে তারা বলছে, আর এটা তো নতুন কথা শুনছি, আমরা তো সবসময় জানি যে মিষ্টি খাওয়ালেই ভালো, বাচ্চাদের ব্রেনের জন্য ভালো। তো বাবা মা যখন না করছেন, ওনাদের আড়াল করে ওটা দিয়ে দিচ্ছেন। বাবা মাকে আমি বলেছি যে মোবাইলটা দেখানো, ওকে না দেখানোর জন্য, যেহেতু একেবারেই ছোট শিশু, সেই সময়টাতে যেটা হচ্ছে যে বাবা মার ঘর থেকে বেরিয়ে যেয়ে সে অন্য সদস্য যারা আছে, হয়তো চাচা চাচি আছে, মামা মামি বা নানা নানু যারাই আছে, ওনারা ভাবছেন দিয়ে তো যায়, সব বাচ্চারা দেখে, ওটা যখন দিয়ে দিচ্ছে, খেয়াল করবেন এখানে একটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল, কনসিস্টেন্সি থাকে না, প্যারেন্টিং এর কনসিস্টেন্সি খুবই জরুরি। তখন যেটা হচ্ছে বাবা মার কাছ থেকে যখন সে পাচ্ছে না, সে অন্য জায়গা থেকে এটা আদায় করে নেওয়ার চেষ্টা করছে, এবং সমস্যাটা কিন্তু রয়ে যাচ্ছে, তখন বাবা মা খুব হেল্পলেস হয়ে যাচ্ছে, এবং ওনারা কিন্তু চেষ্টা করেও পরিবর্তনটা আসছে না। আর একটা শিশুর ভেতরে যদি কোনো কারণে চলে আসে, সবসময় তো এমন না যে ওর হাইপার অ্যাক্টিভিটিটাও শিখেছে, এটা ওর ভেতরে আছে, এখানে ইন্টারভেইন করার ব্যাপার আছে, বা ওর বিহেভিয়ারটাকে চেঞ্জ করার জন্য সাপোর্ট দিতে হবে। সাপোর্টটা ঠিক মতো দিতে না পারলে এখানে পরিবর্তন কি করে আসবে? আরেকটা বিরতির সময় হয়ে এলো, ফিরে এসে আবার কথা হচ্ছে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন আশা করছি।
চলছে প্রমিসেস জানতে চাই। আপনারা দেখছেন আজ মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা হচ্ছে, যেটার প্রভাব পড়ে সন্তানের বেড়ে ওঠার উপর। আর কথা বলছেন ডক্টর ফাইজা আহমেদ। এই যে মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলছি, যেখানে আসলে বাবা মা দুজনেরই মানসিক স্বাস্থ্য জড়িত সন্তানের বিকাশের উপর। আমরা আজকে শুধু মায়ের স্বাস্থ্যের কথা বলছি। তো বাচ্চাটি যখন আস্তে আস্তে একটু বড় হয়, তখন যেটা হয় যে ওই যে যেটা শুরুতে বলছিলাম যে মা তো আসলে সারা জীবনেরই জন্য মা, এবং সব চাপ মাকেই নিতে হয়। তো বাচ্চাটি আস্তে আস্তে বাসা থেকে বের হয়ে স্কুলে যাওয়া শুরু করে। তো এই যে এই সময়ে আমি প্রত্যেক মাকে দেখেছি একটা ভীষণ ভয়ের ভেতর দিয়ে তারা পার করতে থাকেন যে কিভাবে করবে, কি করবে, পারবে কিনা। এবং বাচ্চাটির সঙ্গে যে সে ওই সময়টাতে থাকতে পারছে না, সেটি নিয়ে সে ভীষণ ব্যথিত থাকে, প্রচন্ড অ্যাংশিয়াস থাকে। এই জায়গাটি নিয়ে কি বলবে? এই জায়গাটা আমি যেটা বলি যে একটা শিশু যখন প্রথম পড়ালেখাটা শুরু করে তখন কিন্তু ওর একাডেমিক্স না, প্রথম অংশটা থেকে যখন প্রি প্লেতে পড়ছে বা প্লে গ্রুপে প্রথম যখন যাচ্ছে, সেটা কিন্তু তার প্রি একাডেমিক্স। তার মানে সে আনন্দের সাথে এই যে একাডেমিক অ্যাক্টিভিটিসটার জন্য সে তৈরি হবে। সুতরাং ওই সময় আমার শিশু স্কুলে যাচ্ছে, সেটাকে যদি বাবা মা খুব সিরিয়াস হয়ে যান, তাহলে ওটার একটা প্রভাব কিন্তু আছে। আমরা ভাবি আমাদের শিশুরা বোঝে না, ওরা ঠিক আমাদের ফেসের দিকে খেয়াল করে, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ ওরা রিসিভ করে, তখন ওদের ভিতরে কিন্তু আমি একটা টেনশন দিয়ে দিচ্ছি, যেটা খুব জটিল একটা বিষয়। তো এটা যে খুব একটা আনন্দের বিষয়, এবং তোমার জগৎটা বড় হলো, তুমি এখন অনেক বন্ধু পাবে এবং আরো অনেক কিছু পেতে যাচ্ছ, যেটা দিয়ে তুমি অনেক কিছু শিখতে পারবে। তার মানে এটাকে একটা আনন্দের অভিজ্ঞতা হতে যাচ্ছে, এবং তোমাকে আমরা ধীরে ধীরে প্রস্তুত করছি তোমার জীবনের জার্নি গুলোর জন্য। সেভাবে করে যদি ওকে ওই সেন্সটা দেয়া যায়, এবং এটা একটা মানে সেলিব্রেশনের একটা মোডে বাচ্চাকে স্কুলে দেয়া। কিন্তু আমি যেটা দেখি যে এখন আমাদের রুটিন চেঞ্জ করে ফেলতে হবে, আমরা এখন আর এত খেলতে পারবো না, সন্ধ্যায় পড়তেই বসতে হবে। এটা না বাচ্চার ভেতর টেনশন যেটা হয়, যে মায়ের টেনশন অথবা বাবার টেনশনটা চলে যাচ্ছে, যে খুব কঠিন একটা কাজের ভেতর তুমি যেতে যাচ্ছ। তাহলে এই যে ট্রানজিশনটা, এই ফেজ থেকে যখন সে ওই ফেজটাতে যাবে, এটা কিন্তু তার কাছে ওই মেসেজটা চলে যাচ্ছে যে খুব একটা জটিল প্রক্রিয়ার দিকে তুমি যাচ্ছ। তখন আমাদের টেনশন হবে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনাকে খুব কঠিন একটা বিষয় আজকে পরীক্ষা দিতে হবে, আমাদের নিজেদের ভিতরে কিন্তু একটা টেনশন হতে থাকে। তো ও তো শিশু, ও কিন্তু অনেক ক্ষেত্রে পাওয়ারলেস ফিল করে। তো সেই জায়গা থেকে এই জার্নিটাতে মা বাবা তাকে আসলে ওই মানসিক জোরটাই দিবে, এবং এটা খুব একটা আনন্দের প্রক্রিয়া, সেই ধারণাটা দেয়া তুমি আনন্দের সাথে শিখবে। এই সেপারেশন এনজাইটিতে যখন মা বাবারা ভীষণ বেশি ভাবে ভোগেন, এটা কি অ্যাকচুয়ালি মানে মানে তাদের নিজস্ব প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আসলে আসে, নাকি ব্যাপারটা কি? মানে এখানে যেটা বলবো, যেটা খুবই ওভার প্রোটেক্টিভনেস থেকে আসে। যেমন আমার রিসেন্ট আমি একটা ক্লিনিক্যাল প্র্যাকটিস আমি যেটা দেখেছি, 14 বছরের ছেলে এখনো মা বাবার সাথে ঘুমাচ্ছে। তো আমি যখন হিস্ট্রিটা নেওয়ার চেষ্টা করেছি, তখন বলেছে ওকে না একটা সময় আমরা আলাদা করে দিয়েছিলাম, সমতর 5-6 বছর বয়স যখন, তখন মা ওকে ছাড়া থাকতে পারতো না। তারপর মা ওর পায়ের কাছে যে শুয়ে থাকতো, আবার ওকে রাতে নিয়ে এসে একই বিছানায় ঘুমাচ্ছে। খেয়াল করবেন ও কিন্তু অভ্যস্ত হয়ে গিয়েছিল। আমি জিজ্ঞেস করেছি ও একা ঘুমিয়েছিল? হ্যাঁ, ও একা ঘুমিয়েছিল। আমি আপা ঘুমাতে পারতাম না ওকে বুকে না জড়িয়ে। তাহলে শিশুর সেপারেশন অ্যাংজাইটিটা, আমরা বলি শিশুর সেপারেশন অ্যাংজাইটি হচ্ছে, ওখানে খুব তীব্রভাবে কিন্তু মায়ের ভেতরে সেপারেশন অ্যাংজাইটি, যে আগে যে আমার বুকের মাঝে থাকতো, আমার কোলের মাঝে থাকা সন্তানটা, সে তো এখন বাইরের জগতে চলে গেল। এবং এটার প্রভাব দেখবেন যে সে যখন বড় হয়ে তার জীবনে যখন সম্পর্ক হয়, রোমান্টিক রিলেশনশিপ হচ্ছে বা বিয়ে করছে, সেই জায়গায়ও কিন্তু এটার একটা প্রভাব থাকে। মানে একেবারে জীবনব্যাপী এটার একটা প্রভাব চলতে থাকে। শিশুর বিকাশের যে ধাপগুলো, সেটার জন্য একজন মায়ের মানসিক প্রস্তুতিও যেমন দরকার, এবং মনে রাখতে হবে যে এই শিশু তো বেড়ে উঠছে, এবং তাকে ধীরে ধীরে আমাকে তার চারপাশের জগৎটাকে এক্সপ্লোর করতে দিতে হবে, তাকে ওই বিশ্বাসটা দিতে হবে যে তোমার ক্যাপাসিটি আছে। সেপারেশন অ্যাংজাইটিটা যখন দেখা যাচ্ছে শিশু স্কুলের ভেতরে গিয়েছে, মা কোনো না কোনো ভাবে উকি দিয়ে দেখার চেষ্টা করছে, তখন ও দেখছে যে আরে আমার মা তো ওখানে আছে, তখন ও বন্ধুদের মাঝে থেকেও কিন্তু মনের একটা অংশ পড়ে আছে যে মা তো বাইরে দাঁড়িয়ে আছে। কখনো কখনো এটা একটু জটিল হয়, সেই স্পেশাল সিচুয়েশন গুলোতে সাপোর্টের দরকার হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিশুকে যদি এভাবে এম্পাওয়ার্ড করে দেওয়া যায় যে দারুণ ভাবে তুমি এখন তোমার একটা নতুন জগৎ হচ্ছে, বন্ধুদের সাথে অনেক মজা হবে, অনেক বন্ধু হবে, গল্প করবে,
এবং একেবারে স্কুলের গেট থেকে ছেড়ে দেয়া যে টিচারের সাথে যাবে এবং এটা একটা খুব মজার একটা জগৎ, সেভাবে যদি মানসিকভাবে তৈরি করা হয় ওরা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারে এবং আসলেই পেরে যায়। মানে ওরা যখন জানতে পারে যে মা আসলে এই পর্যন্তই, এরপরে আসলে মাকে পাওয়া যাবে না, তখন কিন্তু ও নিজে কোপিং স্কিল নিজের মতো করে শিখে নেয়। ওখানে যা যা লাগবে, ওকে নতুন পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে কি করতে হবে, নিজেই তখন ক্রিয়েটিভলি সেগুলো বের করে নিতে পারে। কিন্তু যদি ওখানে মানে ওই মায়ের বা প্যারেন্টের উপস্থিতি অনেক বেশি থাকে, তখন কিন্তু ওরা ওই জায়গাটাতে কাজ করায় না। এবং একই সাথে শিশু যখন বড় হয় ওরা কিন্তু নিজেরা চিন্তাও করতে পারে না, কারণ মাও চায় যে তুমি আমাকে সবকিছু জিজ্ঞেস করে নিবে। এবং একটা সময় যখন এই মানুষটা বেড়ে উঠছে, ধরেন লেট অ্যাডোলেসেন্ট বা মিড অ্যাডোলেসেন্টে, যখন তাকে ডিসিশন নিতে হবে, তখন কিন্তু সে বলে যে মা তো আমাকে কিছু বলে দিল না। মানে সে কিন্তু সবসময় মাকে খোঁজে, কারণ মা তাকে বলে দিয়ে অভ্যস্ত করেছে। তো মাকে সে না পাওয়ার কারণে সে ফিল করে যে আমি তো চিন্তা করতে পারছি না বা ডিসিশন নিতে পারছি না। এবং হঠাৎ করে বলে যে তুমি এখন বড় হয়েছো, তোমারটা তুমি ভেবে নাও। ওরা আর ওর মানে কিছু ভেবে কুল কিনারা করতে পারে না, কারণ ওকে তো সামহাও সবকিছু মা বা পরিবারের সদস্যরা চিন্তা করে দিলে ওদের ভিতরে একটা দিয়ে দেওয়া হয় যে ইউ ডোন্ট থিঙ্ক, আমরা তোমার জন্য চিন্তা করে দিব। তখন সে কাউকে না কাউকে খোঁজে। যেমন আমার কাছে একটা ছেলে এসেছিল 8-9 পড়ে, ও একা যখন পড়তে হচ্ছে ও পড়তে পারছে না একেবারে। ও খুবই শার্প, খুবই ব্রিলিয়ান্ট, স্কুলে ভালো করে, কিন্তু হঠাৎ করে রেজাল্ট খারাপ হলো। তখন দেখা গেল ও বলছে যে দেখেন ক্লাস 5-6 পর্যন্ত আমার পড়াটা ছিল এরকম যে মা আমাকে পড়ে শোনাতো, ওভাবে করে আমি করে আসতে পারতাম। এখন তো আমার পড়াটা কঠিন হয়েছে, মা এখন আমাকে পড়িয়ে দিচ্ছে না। এখন ও যেটা হচ্ছে ছোটবেলা থেকে অভ্যস্ত হয়েছে যে মা মুখে পড়ে শোনাবে এবং সেটাও মাথায় রেখে স্কুলে লিখে আসবে। তো যখন ওর করার সময় এসেছে, এই প্রক্রিয়াটার সাথে সে অ্যাডজাস্ট করতে পারছে না। এই জটিলতাগুলো তৈরি হয় ছোটবেলা থেকেই, যে সেই মানুষটার ক্যাপাসিটি আছে, তুমি নতুন ভাবে শিখে নিতে পারবে, তোমার ভিতরে অনেক সম্ভাবনা আছে। এই মেসেজটা শিশুকে দেওয়া প্রয়োজন। চমৎকার একটা মেসেজ এটা। আরেকটি ব্যাপার যেটা এখন আমি দেখি আসলে অনেক, যেহেতু সন্তান সংখ্যা এখন কম থাকে বাবা মায়েদের, তারা অনেক বেশি বাচ্চাকে সময় দিতে চেষ্টা করেন এবং চান, which is very positive। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাচ্চার সবকিছুই নিজেরা করে দিচ্ছেন, এবং সেই বাচ্চা বলতে তারা আসলে বেশ বড় বাচ্চা, তারা অ্যাডোলেসেন্ট বা তারা লেট অ্যাডোলেসেন্টে চলে যাচ্ছেন, স্টিল তারা তাদেরকে ওই কাজগুলো করে দিচ্ছেন এবং একটা ফিলিং দিচ্ছেন যে তোমাকে কিছু ভাবতে হবে না, আমরা তো আছি তোমার জন্য। তো এই বিষয়টি আসলে তাদের বেড়ে ওঠার জন্য কেমন? এই মানুষটা যখন বেড়ে উঠছে, এই মানুষটাকে একটা স্বয়ং সম্পূর্ণ ব্যক্তি, ইন্ডিভিজুয়াল হিসেবে বেড়ে উঠতে খুবই বাধা তৈরি করে। কারণ সে মনে করে যে কিছু জিনিস অটোমেটিক হয়ে যাবে। যেমন আমার একজন ক্লায়েন্ট ছিলেন, উনি খুব শার্প, ভালো পড়ালেখা করেছে এবং দেশের বাইরে পড়তে গিয়েছে। 1 মাসের মধ্যে সে চলে এসেছে, কারণ তার মনে হচ্ছিল যে খাবারটা আমাকে রেডি করতে হবে, ডর্মের বিছানাটা আমাকে গুছাতে হবে, এত কিছু করে আমি পড়ালেখা করব কখন? এটা যে একজন 18-19 বছরের মানুষের যে একটা স্বাভাবিক কার্যক্রম, এর থেকে বেশিও যে করা সম্ভব, এটা তাকে শেখানোই হয়নি। এবং একেবারে দূর দেশে 1000 মাইল দূরে যখন পাঠিয়ে দেওয়া হলো, তখন তার বাবাও আমাকে বলছে না না ঠিক আছে আপা, আমি বুঝতে পারিনি যে ওর জন্য এত কষ্ট হবে, আমি বলেছি চলে আসো, আমার টাকা খরচ হলে হোক। তো ওর কিন্তু ততদিনে 1 বছর সময় নষ্ট হয়ে গেছে। ঠিক একইভাবে ওই যে একজন শিশু যখন বেড়ে উঠছে, প্রত্যেকটা স্টেপে কিন্তু তাকে ইন্ডিপেন্ডেন্ট হতে দিতে হবে, তাকে শিখিয়ে দিতে হবে। আমি প্যারেন্টদেরকে বলি যে আপনি আমাকে বলেন যে এখন থেকে 5 মিনিট পরে আপনি যে সার্ভাইভ করবেন এটার কোনো গ্যারান্টি আছে? আমি সার্ভাইভ করবো এটা কোনো গ্যারান্টি আছে? সুতরাং আমার যে শিশু সন্তান আছে তাকে যখন আমি মোর অ্যাডাপটিভ করছি, তার লাইফ স্কিল গুলো অ্যাটলিস্ট মিল প্রিপারেশন করা, মানি ম্যানেজমেন্ট করা, কাছাকাছি কোথাও যাওয়া, ছোটখাটো জীবনের প্রবলেম গুলো নিজের সলভ করা এবং কিছু ফিক্সিং করা, কিছু নষ্ট হয়ে গেল বা কিছু, সেগুলো যদি শিখিয়ে দেয়া হয় তাহলে কিন্তু সে ধীরে ধীরে ইন্ডিপেন্ডেন্ট মানুষ হিসেবে বেড়ে উঠতে পারবে এবং তার নিজের উপর তার নিজের আস্থা তৈরি হবে। এই মানুষগুলো তো দেখবেন যে তার কিন্তু নিজের উপর আস্থা নেই, সে ভাবে যে আমাকে কেউ না কেউ করে দিবে। একদমই নিজের উপর আস্থা করতে না পারলে কি করে সে তার এই পুরো জগৎটাকে সে জয় করবে এবং ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করবে? এটা খুব কঠিন হয়ে যায় তাদের জন্য। একদমই। আমরা মানে আজকে অনুষ্ঠানের শেষ দিকে গিয়ে ওটাই জানতে চাইবো তোমার কাছে যে এই যে ইন্ডিপেন্ডেন্ট করে গড়ে তোলা, সেখানটিতে বাবা মা আসলে এক্স্যাক্টলি কি ভূমিকা পালন করতে পারে, একটু এক্সাম্পল দিয়ে যদি তুমি বলো তাহলে আমাদের ভালো লাগবে। একটা ছোট বিরতি আছে এখন, বিরতির পর আসছি আবার আলোচনায়। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
দর্শক, আমরা ফিরে এসেছি আবার প্রমিসেস জানতে চাইয়ে। আজ কথা হচ্ছে মায়েদের মানসিক স্বাস্থ্য এবং শিশুর বেড়ে ওঠা বা সন্তানের বেড়ে ওঠা এর প্রভাব নিয়ে কথা বলছেন ডক্টর ফাইজা আহমেদ। ফাইজা, এইবার তাহলে আমি যদি ওই জায়গাটিতে আসি যে একটি শিশুকে ইন্ডিপেন্ডেন্ট বা স্বনির্ভর করে গড়ে তোলবার জন্য একদম তো চাইল্ডহুড থেকেই স্টার্ট হতে হয়, তাহলে সেক্ষেত্রে একজন বাবা মা কি ভূমিকা পালন করতে পারেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আসলেই বাবা মার মাথায় রাখাটা খুবই জরুরি। যেমন একটা শিশু যখন বেড়ে উঠছে, একদম প্রথম কাজগুলো কি, আমি যেটা দেখি এখনকার সময় যে প্র্যাকটিসটা দীর্ঘ সময় ধরে সে যখন খাবারটা নিচ্ছে, এটা বাবা মা অথবা পরিবারের যারা বয়স্ক সদস্য যারা আছে তারা এটা দেয়াটাই পছন্দ করে। অনেক বড় হওয়া পর্যন্ত খাবার খাইয়ে দিচ্ছে। টয়লেট ট্রেনিং খুব আর্লি এজে করা সম্ভব, একেবারে 2.5, 3, 4 এর মধ্যে হয়ে যাওয়া সম্ভব। সেটাও আমি দেখি 6, 7, 8 বছর পর্যন্ত কেউ না কেউ করিয়ে দিচ্ছে, হেল্পিং হ্যান্ড অথবা মা করিয়ে দিচ্ছে। তো প্রথম দিকে একেবারেই সে পরিবারের সদস্যদের সাথে বসে একজন সদস্যের মতো নিজের হাতে খাবার খাবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাকে অ্যালাউ করবো যে সে হয়তো একটু মেসি করবে, তাতে কোনো অসুবিধা নেই, একটু কম বেশি হতে পারে, কিন্তু তার খাবার খাওয়াটা যে তার নিজের জন্য প্রয়োজন এটা সে শিখবে। সে বলতে পারবে কোন খাবারটা মজা হয়েছে, কোনটা তার প্রয়োজন এবং কোনটা সে আজকে খেতে চাইছে না। টয়লেট ট্রেনিং, তাতে তার বডি ওরিয়েন্টেশনটাও হয় এবং ওই সেন্সটাও ডেভেলপ করে যে আচ্ছা আমার এটা বাউন্ডারি বা এর মাঝে অন্য কেউ আসবে না, আমি আমার নিজের মতো করে ম্যানেজ করব। তার সাথে সাথে সে যখন বন্ধুদের সাথে গল্প করছে বা বন্ধুদের সাথে যাচ্ছে, দেখা যায় যে প্রত্যেকটা জিনিস বাবা মা জানতে চান। কে তোমার বন্ধু, কেন তোমার ওকে ভালো বন্ধু মনে হচ্ছে বা কেন তোমার বেস্ট ফ্রেন্ড, সেই জায়গাগুলোতে কিন্তু আপনি দেখবেন যে খুব বেশি আছে যে প্যারেন্টরা বলে দেয় ও ভালো স্টুডেন্ট না, ওর সাথে মিশো না, ও তো দুষ্টু বাচ্চা, ওর সাথে মিশো না। খুব যখন বলা হয় তখন কি হয়, তারা খুবই প্যারেন্টাল ও যে ডিরেকশন অনুযায়ী মিশছে। এখানে এখন যদি আমি ধরে নিলাম একটা দুষ্টু বাচ্চার সাথে এই বাচ্চাটা মিশছে, এই জগতে সে যখন বড় হবে একটা দুষ্টু মানুষকে তার সাথে তার চলতে হবে না। ভালো মন্দ সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার এটা তার কিন্তু তৈরিই হবে তার এই পিয়ার গ্রুপ ইন্টারাকশনে। সেই জায়গাটাতেও আমি দেখি যে খুব গাইডেড হয়ে যান প্যারেন্টসরা। আমাকে জানতে হবে যে আমার শিশু কাদের সাথে মিশছে, তাদের সাথে কি ধরনের খেলা খেলছে, তার কি রকম ইন্টারেস্ট ডেভেলপ করছে। কিন্তু সবকিছু যদি বলে দেওয়া হয় বা স্পেসিফিক বলে দেওয়া হয় যে এই দুজনের সাথেই মিশবে, অন্যদের সাথে মিশবে না, কিন্তু তার সাথে খুব তার একটা বন্ডিং হয়ে গেছে, কিন্তু প্যারেন্ট হয়তো না করছে। তার বাইরেও শিশু যখন কোনো একটা কিছু আবদার করে, হয় তাকে না বলে দেওয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়। এটা আসলে তার সাথে একটা নেগোসিয়েশনে যাওয়া প্রয়োজন। হয়তো মা ঠিক করেছে আমি এটা দিব, কিন্তু আমি তার সাথে একটু সে তার প্রয়োজনটা নিয়ে সে যেন আমার সাথে নেগোশিয়েট করতে পারে। আমি জানতে চাইতে পারি যে কেন তুমি এটা চাচ্ছ বা এটা কেন তোমার প্রয়োজন বলে মনে করছো। কখনো দেখা যায় যে প্রতিদিন বের হচ্ছে একটা করে গাড়ি কিনছে, আমি বলি যে একেবারে ছোটবেলা থেকে একটা বাজেট দিয়ে দিতে হবে যে মাসে তুমি একটা টয় কিনতে পারবে এবং এটা একটা স্মল অ্যামাউন্ট অফ মানি হতে হবে। এবং বাচ্চাদেরকে নিয়ে যখন যায় তখন দেখা যায় যে কার্ড দিলে ওরা বলে যে ও তো কার্ড আছে আমাকে কিনে দিলেই পারে, সেটা করা যাবে না। অবশ্যই বলেছে যে টাকাটা যে ম্যাটার করে, বলবেন যে আমি এতটুকু টাকাই নিয়ে এসেছি। এখানেও কিন্তু বাচ্চারা বলে যে জানেন আমার মা তো আমাকে মিথ্যা কথা বলে, ওর আলমারিতে অনেক টাকা আছে। তখন বলে আপা তখন কি বলবো, যে আমি তখন ওদেরকে যেটা বলি যে আপনি বলবেন বা ওই শিশুকে আমি বলি যে দেখো টাকা আছে তোমার হাউস রেন্টের জন্য, তোমার টিচারের জন্য, তোমার ফুডের জন্য, বা হয়তো ট্রিটমেন্ট পারপাস লাগবে, তুমি বলো এখান থেকে কোনটা বাদ দেওয়া যাবে এই গাড়িটা বা এই টয়টা কেনার জন্য। সুতরাং টাকা অবশ্যই আছে, কিন্তু ওটা ডিফারেন্ট পারপাসে, তোমার জন্য এই বাজেটটা আছে। এই জায়গাটিতে বাবা মায়েরা খুব কনফিউজ থাকে, আমি পেয়েছি যে বাচ্চাটার সাথে কি মানে 4, 5, 6 বছরের বাচ্চা তাদের সাথে কি বাজেটিং নিয়ে কথা বলাটা ওর্দি কিনা, তারা কি বুঝবে কিনা। ওরা আসলে বোঝে যখন থেকে ওদের নিউমেরিক সেন্সটা ডেভেলপ করে। ওরা কিন্তু আসলে আপনি একটা নোট দেখাবেন, ওরা ছোটবেলায় বোঝে যে এটা 500 টাকা, এটা 1000 টাকা। তো ওদের ক্ষেত্রে যেটা আমি বলি যে লাইক আপনি যদি আপনার বাচ্চার জন্য 500 টাকা বাজেট করেন, তাহলে 50 টাকা, 20 টাকা, 100 টাকা একটা নোট দেখানো যাবে না যে এই টাকাগুলো আছে, এগুলোর কম্বিনেশনে তুমি খরচ করতে পারবে এবং প্রাইসটা একটা চেক করো তুমি। আর এর থেকে বেশি হলে ওরা যেটা করে বাস্কেটে নিয়ে নেবে শপিং মলে, যে আবারও নামিয়ে রাখবে। এই ফ্রাস্ট্রেশন টলারেন্সটা তার জীবনে প্রয়োজন হবে এবং অনেক কিছু চাইবে। যখন বাবা মার সাথে সে নেগোশিয়েট করবে এবং বাবা মার কাছ থেকে নাটা শুনবে, তার জীবনের পরবর্তী সময়ে তাকে অসংখ্য না শুনতে হবে। এই না শোনার জন্য সে মানসিকভাবে প্রস্তুত হবে। হয়তো দেখবেন যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যে কাউকে তার খুব ভালো লেগেছে, প্রেমে প্রত্যাখ্যিত হয়ে সে কি করলো, সে একটা সেলফ হার্ম করছে বা নিজের ক্ষতি করে ফেলছে, কারণ না শুনে সে অভ্যস্ত না। কিন্তু না তো শুনতে হবে জীবনে। বাচ্চার সাথে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট এটা বলছো, এবং ওর সাথে মিলেই আসলে সেট করা যে কি গ্রাউন্ড রুল থাকবে,
কোনটাতে সে এগ্রি করছে, জি এবং এগ্রি যদি না করে থাকে সেটার রিজন কি, সেটাকে যদি এগ্রি করাতে হয় কিভাবে নেগোসিয়েশন করতে হবে। নেগোসিয়েশন করাটা খুব জরুরি। যেমন ধরেন কোনো একটা বাচ্চা একটা খেলনা খুব পছন্দ করেছে, যেটা ওর 3 মান্থের বাজেট ফর এক্সাম্পল। আচ্ছা, এখন কি হলো, হয়তো ওর জন্য 500 টাকা বাজেট আছে যে একটা টয় কিনে দেওয়া হবে। এখন ও একটা খেলনা খুব পছন্দ করেছে, বাস্কেট থেকে একেবারে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, অনেক মন খারাপ হলো। তখন কিন্তু ওখানে ছোট্ট একটা কনভারসেশন করা যায়, যেটা তোমার অনেক পছন্দ হয়েছে, তাহলে এটা যদি তুমি কিনতে চাও, নেক্সট 2 মান্থ অর 3 মান্থ নো টয়স, কারণ ওই 3 মান্থের বাজেটটা এনে আমি তোমাকে এটা কিনে দিতে পারবো। এবং নেক্সট 2-3 মান্থ তুমি যখন আমার সাথে মলে আসবে বা বাইরে যাবে, তখন কিন্তু কোনো কিছু তুমি পিক করতে পারবে না। তো ও তখন ডিসিশন নিতে পারে। তো ওই কনসিডারেশন যখন করছে, যখন বাচ্চা কিন্তু দেখবে যে আমি যদি ঠিক আছে, আমি যদি ওই নেগোসিয়েশনটা করতে পারি, বোঝাতে পারি, তাহলে পাওয়া সম্ভব। কিন্তু তার জন্য আমাকেও কিছু জিনিস মেনে চলতে হবে বা স্যাক্রিফাইস করতে হবে। সেটাও কিন্তু একটা হেলদি কনভারসেশন হতে পারে। তো কিছু ফ্লেক্সিবিলিটি থাকতে পারে। ডেফিনেটলি এই জায়গাটিতে আরেকটি ইস্যু আনতে চাই আমি, সেটি হচ্ছে যে অনেক সময় প্যারেন্টরাই আবার তাদের এই যে প্রমিস করছেন এটাতে নিজেরাই স্টিক করেন না। এই যে বলেছে আপু, কনসিস্টেন্সি যদি না থাকে, তাহলে ওটা আসলে বাচ্চাদেরকে কেন কাউকেই শেখানো যাবে না। কনসিস্টেন্সি খুবই খুবই জরুরি। এবং আমরা যদি আবার ওই জায়গাটাতে যাই যে মায়ের মানসিক স্বাস্থ্য, মা বলছে তুমি আর পাবে না, আবার মা বাইরে গিয়েছে, তখন মনে হচ্ছে আহারে আমার বাচ্চাটার জন্য এক গাদা জিনিস কিনে নিয়ে এসেছে, মাকে থামতে জানতে হবে। হ্যাঁ, সেই যে গিল্ট থেকে অপারেটেড হচ্ছে। এবং সেম ভাবে তুমি যেটা বললে যে মার্কেটে গিয়েও যখন 3 মাসের বাজেটের জিনিস একদিনে কিনে ফেলতে পারলো, তারপরের 2 মাস বাবা মায়েদের নিজেদেরকে থামানোটার প্রয়োজন হবে, যে এই মাসে আসলে আমি বলেছি যেহেতু দেওয়া হবে না, কাজেই আমার সামর্থ্য থাকলেও আমি দেব না। ভাবে যে ছোট্ট অল্প টাকায় তো আমার তো কেনার ক্যাপাসিটি আছে, আমি দিয়ে দিলাম। এখানে মনে রাখতে হবে, এখানেও তো মা বাবার চাইল্ডহুড কোনো ইস্যু আছে কিনা, যেখানে উনি কম্পেনসেট করতে চাচ্ছেন, উনি বারবার কিনে দিতে চাচ্ছেন, ওই জায়গাটাতে ওই মা বাবার নিজেদেরকে থামতে হবে এবং বুঝতে হবে যে এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। এবং পরের মাসে কিন্তু সে আবার ঘ্যান ঘ্যান শুরু করবে যে দাও কিনে দাও, কারণ জানে যে একটু বললেই গত মাসে যেটা পেয়েছি আবার পাওয়া যাবে। তখন বাউন্ডারি পুশ করা শুরু করবে। ম্যানিপুলেটিভ বিহেভিয়ার এবং বাউন্ডারি পুশ করা যায়, কথা দিয়ে কথা নাও রাখা যায়। হ্যাঁ, একদমই। এবং ম্যানিপুলেশন কিন্তু ওই ছোট্ট সময় থেকে শুরু করে করে আরো অনেক বড় পর্যায় পর্যন্ত যেতে পারে। তখন সে আরো অনেক বড় কিছুর জন্য ম্যানিপুলেশন করতে পারে। এবং যখন ম্যানিপুলেট করতে না পারে, তখন বলে আমার সাথেই তো খারাপ কিছু হয়। এবং তাদের ভেতরে দেখবেন যে সম্পর্কের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, অথবা পড়ালেখায় আমি একটা কিছু রেজাল্ট করতে হলো না, তখন আমার সাথে ভালো কিছু হয় না, আমি করতে গেলে হচ্ছে। তার মানে একটা নেগেটিভ থট তার ভিতরে চলে আসছে যে না পাওয়া মানেই আমার সাথেই সব খারাপ হয়। তো আমি যে কখনো নাও পেতে পারি, পরে আবার চেষ্টা করতে পারবো, ওই যে একটা অপটিমিস্টিক মেন্টালিটি, সেই জায়গাটা কিন্তু তখন তৈরি হয় না। সব শেষে 30 সেকেন্ডে যদি আমাদের অভিভাবকদের জন্য কিছু বলতে চাও, যারা বা মায়েদের জন্য আসলে যারা মা হয়েছেন, শিশু সন্তান আছে বা একটু বড় সন্তান আছে, তাদের নিজেদের যত্নের জন্য তারা কি করবেন? আমি একটা বিষয় যেটা খুব বলি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসেও, যে মায়ের মানসিক স্বাস্থ্যটা খুবই ইম্পর্টেন্ট। এবং মা যদি কখনো ফিল করেন যে আমি অসম্ভব ভারী অনুভব করছি, ওভারওয়েলমড হয়ে যান, তাহলে থামতে হবে। তখন ওই মুহূর্তে বা আধা ঘন্টা 1 ঘন্টা আমার সন্তানের সাথে কোনো কথা না বললেও আমার চলবে। আমি নিজের একটু যত্ন করব, নিজে থামবো এবং দেখবো যে আমার ভেতরে কি হচ্ছে। যদি মনে হয় যে আমার ভেতরে এত অস্থিরতা, এত তীব্র কষ্ট হচ্ছে, সেই কষ্ট নিয়ে কিন্তু আরেকজন মানুষকে আমি আনন্দময় মুহূর্তে দিতে পারবো না, বা তার স্বাভাবিক বেড়ে ওঠায়, স্বাস্থ্যকর বেড়ে ওঠায় আমি ভূমিকা পালন করতে পারবো না। সেক্ষেত্রে প্রফেশনাল সাপোর্ট নেওয়া এবং নিজের প্রতি আরেকটু যত্নশীল হওয়া দরকার আছে। মাদেরকে আমি বলবো অবশ্যই নিজের জন্য একটা মি টাইম রাখতে হবে, সেলফ কেয়ারটা এনশিওর করতে হবে। নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়ে আমি শূন্য পাত্রে আমার নিজের জন্য কিছুই রাখলাম না, সেটা দিয়ে আমি পরের দিন আমি এনার্জিটা কোথায় পাবো? সুতরাং নিজের প্রতি যত্নশীল যেন প্রত্যেক মা হন, এবং নিজের প্রতি যত্নশীল হওয়াটা স্বার্থপরতা না, এটা নিজের জন্য প্রয়োজন, এটা ভাবতে হবে। অনেক ধন্যবাদ ফাইজা আমাদের চমৎকার আলোচনার জন্য। আশা করি আমাদের যারা মায়েরা আজকে এই অনুষ্ঠান দেখছেন এবং পরিবারের অন্যরাও, বাবারা যদি দেখে থাকেন, তারাও মায়েদেরকে সাহায্য করা এবং তাদের সন্তানের বেড়ে ওঠায় সেই সাহায্যটা করতে পারবেন। সুপ্রিয় দর্শক, শেষ করছি আজকের আয়োজন। আশা করছি আগামী পর্বে আমাদের সাথে থাকবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। খুদা হাফেজ।